মৌলিকে যার নেই ভয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার হবেই জয়। মৌলিক জিকে যারা পারে, মৌলিক যারা বোঝে, মৌলিকে যাদের ভয় নেই, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিকে তারাই বরাবর ভালো করে এসেছে এবং ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মৌলিক, পৌরনীতি এবং অর্থনীতির ক্লাস নিয়ে আমরা ফ্রি কোর্স 3.0-তে গুচ্ছ নলেজের যে মানবিক কোর্স আছে সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাধারণ জ্ঞানের জয়নুল ভাইয়া। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পৌরনীতি এবং অর্থনীতি নিয়ে। তার ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে বলে নেই যে ঢাকা সহ রাজধানীর আশেপাশে যেসব জেলাসমূহ রয়েছে, পাশাপাশি বাংলাদেশের প্রায় সকল জেলায় একই সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ঘটছে এবং এই সময়টা আসলে তোমাদের সুস্থ থাকা খুবই জরুরি, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়বে, যেমন ঠান্ডা, জ্বর, সর্দি এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা হয়তোবা জেনে থাকবে যে গতকালকে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে রাজশাহীতে তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু বাতাসের যে আর্দ্রতা, হিউমিডিটি, এই আর্দ্রতা ছিল প্রায় 30%। অর্থাৎ তোমার যখনই তাপমাত্রা বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি আর্দ্রতা বেড়ে যায়, তাহলে কিন্তু তোমার কি হবে, তাহলে তোমার ঘাম বেশি হবে শরীরে। এবং এই তাপমাত্রায় আর্দ্রতা বেশি থাকলে, অর্থাৎ বাতাসে পানি আছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, তার মানে আমাদের ঘাম শুকায় না। এই ঘাম না শুকানোর ফলে কিন্তু দেখা গেছে যে সর্দি লেগে যায় খুব সহজে। সো যেটা বলবো, সামনে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে সুস্থ থাকাটা জরুরি। তো এই সময় কি করবে, এই সময় বেশি বেশি পানি খাবে সবাই, এবং বাসার মধ্যে বসে থাকবে, বাসার বাইরে বেশি একটা বের হওয়া যাবে না। ক্লিয়ার? ওকে। সো এই যে তাপমাত্রা নিয়ে বললাম, তাপমাত্রা বিষয়টা যেহেতু হচ্ছে গিয়ে ডে বাই ডে বাড়তেছে এখন, এবং হচ্ছে এই বছর কিন্তু মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করতেছে অন্যান্য সব বছরগুলোর চেয়ে। সো এই যে তাপমাত্রার বিষয়ে তোমার যেই ভূগোলের যেই চ্যাপ্টারটা আছে, সো এই তাপমাত্রা, জলীয় বাষ্প কিংবা ভৌগোলিক অবস্থান, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার এবার মোটামুটি খুব ভালো একটা ধারণা রাখতে হবে। সো ভূগোলের ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, সেই ক্লাসটা তোমরা করে নিবে। এবং এর বাইরে তোমরা গুচ্ছ নলেজ বই থেকে আমাদের এই যে তাপমাত্রা এবং এছাড়াও অন্যান্য যেই উপাদানগুলো আছে পরিবেশের সাথে জড়িত, সেগুলো পরিবেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে, সেগুলো তোমরা মোটামুটি পড়ে রাখবে। আরেকটা কথা হচ্ছে, এই যে তাপমাত্রা বৃদ্ধি করতেছে, তোমরা দেখে রাখবে যে সর্বশেষ তাপমাত্রার বৃদ্ধিটা মানে কোন জেলায় ঘটেছিল, ঠিক না? কারণ তাপমাত্রা তো চলতেছে, আরও সামনে 5-7 দিন ধরে তাপমাত্রা বাড়বে। তো দেখা যাবে 40.6 ডিগ্রি যেহেতু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এর বেশি হয় নাকি, যদি এর বেশি হয় তাহলে কোন জেলায় হয়েছে সেটা একটু কষ্ট করে তোমরা মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষায় এই বিষয়টা আসতে পারে। কারণ কি, সাম্প্রতিকের বিষয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মোটামুটি কম আসে, কিন্তু তার মানে এই না যে আসে না। সো এই বছর যেহেতু আলোচিত টপিক হতে চলেছে তাপমাত্রা, এবং তাপমাত্রা একটা মৌলিক বিষয়ের মধ্যেই পড়ে, ভূগোলের মধ্যে। সো এই জন্য তোমরা তাপমাত্রা নিয়ে একটু জেনে শুনে রাখবে। ক্লিয়ার? ওকে। সো আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা পড়বো ভূগোল না, আজকে আমরা পড়বো পৌরনীতি এবং অর্থনীতি, খুবই গুরুত্বপূর্ণ দুটা বিষয়। সো ক্লাস শুরুর আগে তোমাদেরকে বলে নিই যে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যা পড়াবো তার থেকে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবে। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে হবে, ক্লাসে রিয়াক্ট করতে হবে, কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট না করলে আমি কিন্তু বুঝবো না যে তুমি হচ্ছে ক্লাসটা অ্যাক্টিভলি করছো। সো ক্লাসে কমেন্ট করবে, সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এসেছি, বা হচ্ছে সালাম কালাম দাও। সো সবাই একটু ক্লাসে কমেন্ট করো, ফার্স্টেই যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে দাও, বা নিজের নামটা লিখে বা নিজের অবস্থানটা লিখে যে কোন জেলা থেকে ক্লাস করতে বসছো। সো এইরকম একটা কমেন্ট জাস্ট করে দাও, আর ক্লাসটা সবাই শেয়ার দিয়ে রাখবে, কারণ এই যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তুমি আজকে পড়লে কালকে ভুলে যাবে। সো তুমি যেন এই জিনিসগুলো ভুলে গেলে আবারও মনে করে নিতে পারো এই ক্লাসটা করার মাধ্যমে, সেই জন্য ক্লাসটা তোমার টাইমলাইনে অবশ্যই শেয়ার দিয়ে রাখবে। টাইমলাইনে শেয়ার দিয়ে ক্লাসটা হারায় না, আর যে ক্লাস হারাবে না সেই ক্লাস কিন্তু তোমাকে উপকৃত করবে। ক্লিয়ার? ওকে। সো আমরা চলে যাব ক্লাসে। আমি একটু দেখে নিচ্ছি যে ক্লাসের কি অবস্থা। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে সর্বপ্রথম আমরা পৌরনীতি নিয়ে আলোচনা করব, পৌরনীতি এবং সুশাসন নিয়ে। সো পৌরনীতি এবং সুশাসন তোমরা যারা আছো তারা মোটামুটি হচ্ছে, যেহেতু মানবিক স্টুডেন্টরা কিন্তু পৌরনীতি সম্পর্কে ইন্টারমিডিয়েটে পড়ে আসছে। সো এখন আমরা আজকের ক্লাসে যা পড়বো তা মূলত পৌরনীতির আরেকটু বেসিক বিষয়গুলো, যেগুলো পরীক্ষায় আসার মতো, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই থেকে তো সব ধরনের টপিক পরীক্ষায় আসবে না। সো যেগুলো আসবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে দেখতে হচ্ছে রাষ্ট্র এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়
রাষ্ট্র থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তো রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ওকে, তাহলে চলে আসেন প্রথমে রাষ্ট্র নিয়ে আমরা কি জানবো। রাষ্ট্র নিয়ে আমরা জানবো কি যে রাষ্ট্রের প্রধান উপাদান। আমরা কিন্তু সবাই জানি যে রাষ্ট্রের প্রধান কিছু উপাদান আছে, প্রধান উপাদান। এবং এই রাষ্ট্রের যে প্রধান উপাদানগুলো, এই প্রধান উপাদান কিন্তু চারটা। রাষ্ট্রের প্রধান উপাদান কয়টা ভাই? চারটা। সো এই চারটা উপাদান মোটামুটি আমরা সবাই জানি যে রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। কি থাকবে ভাই? রাষ্ট্রের নির্দিষ্ট একটি ভূখণ্ড থাকবে। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হবে কেমনে? অবশ্যই তাহলে কি লাগবে? নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। 2 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব 2 নাম্বার লাগতেছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। 3 নাম্বারে লাগতেছে সরকার। সরকার সরকার এবং 4 নাম্বারে লাগতেছে কিন্তু জনসমষ্টি। জনসমষ্টি। এখন কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু বেসিক একটা জিনিস। এই বেসিক জিনিস থেকে কি প্রশ্ন করা যায়? কারণ তোমাকে আবার জিজ্ঞাসা করলো যে রাষ্ট্রের মুখ্য উপাদান বা প্রধান উপাদান কয়টি। এটা সহজ হয়ে গেল না প্রশ্নটা? কারণ এই জিনিসটা তো আমরা সবাই জানি মোটামুটি। তাহলে তোমাকে কি করতে পারে? তোমাকে যে প্রশ্নটা করতে পারে সেই প্রশ্নটা হচ্ছে এই যে 4টা মুখ্য উপাদান, এই 4টা মুখ্য উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তোমরা একটু কমেন্টে বলতে পারো যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা যারা ক্লাস করতেছে একটু কমেন্টে বলো তো, এই যে রাষ্ট্রের 4টি প্রধান উপাদান আছে, এই 4টি প্রধান উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সবাই একটু কমেন্ট করো। শিফা ওয়ালাইকুম সালাম। যারা যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটাকে শেয়ার দিয়ে এবং ক্লাসে কমেন্ট করবে। তাহলে এই কমেন্টটা একটু করো যে এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? রাষ্ট্রের প্রধান 4টা উপাদানের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমি দেখতে পাচ্ছি কমেন্ট আসা শুরু করেছে, বাকিরা একটু কমেন্ট করো। তুমি যদি কমেন্ট না করো ভাই তোমার কিন্তু পড়াশোনা হবে না, বুঝছো? কারণ তুমি আসছো অনলাইন ক্লাস করতে। ক্লাসের মধ্যে দেখবা যে অফলাইন ক্লাসে যখন আমরা করেছি, আমরাও তো আগে ক্লাস করেছি এবং এখনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি। সো তোমরা যারা ক্লাস করছো তোমরা দেখবে ক্লাসে এরকম কিছু স্টুডেন্ট আছে যারা কোনোদিনও অ্যান্সার দেয় না। মানে ক্লাসে স্যার কিছু জিজ্ঞাসা করলে অ্যান্সার দেয় না, রিপ্লাই দেয় না, চুপ করে বসে থাকে, দুষ্টামি করে। এদের কিন্তু ভাই দিন শেষে আসলে পড়াশোনা হয় না। কেন হয় না? কারণ তোমার হচ্ছে 5টা ইন্দ্রিয় আছে, মানবদের 5টা ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয় যখন তুমি সমানভাবে কাজ করাবে তখন কিন্তু তোমার এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা স্থায়িত্ব বেশি বাড়বে। অর্থাৎ তুমি চোখ দিয়ে শুধুমাত্র দেখছো, চোখ দিয়ে দেখার সাথে সাথে তুমি যদি মুখ দিয়ে বলো, ঠিক না, কিংবা কান দিয়ে শুনতেছো কিছু, তো এই যে ইন্দ্রিয়গুলো যে তুমি একসাথে ঘটাচ্ছ, মানে একসাথে সংযোগ ঘটাচ্ছ ইন্দ্রিয়গুলার, তোমার কিন্তু পড়াশোনাটার স্থায়িত্ব বেশি হবে। যে যত বেশি ইন্দ্রিয় একসাথে করতে পারবে পড়াশোনার ব্যাপারে তত বেশি তোমার পড়াটা ইফেক্টিভ হবে। সো তোমরা কি করবে? তোমরা সবাই কমেন্ট করবে। আমি দেখতে পাচ্ছি ফয়সাল, হিমেল কমেন্ট করেছে, শিফা কমেন্ট করেছে। বাকিরা হচ্ছে গিয়ে কমেন্ট না করলে আমি কি ধরে নেবো যে আপনারা পারেন না? যাই হোক, এই তো মোটামুটি রাষ্ট্রের যে মুখ্য উপাদান বা প্রধান উপাদান 4টা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমত্ব। দেখেন বর্তমানে যেই রাষ্ট্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে ফিলিস্তিন বা প্যালেস্টাইন। ফিলিস্তিন। আচ্ছা, আমি মনে হয় যে হলুদ কালি দিয়ে আপনারা দেখবেন না, লাল কালি দিয়ে রাখতেছি, দাঁড়ান। ওকে, সবচেয়ে বেশি যে রাষ্ট্র নিয়ে বর্তমানে সমালোচনা চলতেছে, মানে আলোচনা চলতেছে, সেটা হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন কিন্তু 1917 সালে যে বেলফোর ঘোষণা হয়েছিল, সেই বেলফোর ঘোষণার মাধ্যমে কিন্তু এরা পরাধীন হয়ে যায় 1948 সালে। এবং 1948 সালে কি হয় ভাই? 1948 সালে এই ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র জন্ম নেয়, যেই রাষ্ট্রের নাম হয় কি ভাই? ইসরায়েল। এবং ইসরায়েলটা কিন্তু মূলত বেলফোর ঘোষণা, যেটা স্যার আর্থার বেলফোর 1917 সালে এই প্রমিসড ল্যান্ড হিসাবে তাদেরকে দিয়েছিলেন। কারণ এই যে 1917 সাল তখন কিন্তু চলতেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যে মার্কিন যুক্তরাজ্য, এই যুক্তরাজ্য কিন্তু ছিল মিত্রশক্তির একটা দেশ, এবং মিত্রশক্তির দেশ হিসেবে তাদের কিন্তু বিভিন্ন সরঞ্জামাদি লাগবে। তখন এই যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম, তাদের দরকার ছিল একটা রাসায়নিক বোমা। যেই রাসায়নিক বোমাটা তৈরি করে দিয়েছিলেন একজন ইহুদি বিজ্ঞানী। এই ইহুদি বিজ্ঞানী তৈরি করার পরে এই যে আর্থার বেলফোর ছিল পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের, উনি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি চাও? তখন ওই বিজ্ঞানী উত্তর দিয়েছিলেন যে আমি আমার স্বজাতিদের জন্য এক টুকরো স্থায়ী ভূমি চাই।
এবং সেই ভূমিটা হবে ফিলিস্তিনের মধ্যে। তখনই আর্থার বেলফোর কি করছিল, বেলফোর ঘোষণা সাইন করছিল যে তারা ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে স্থায়ী আবাস প্রদান করবে, এবং সেটাই কিন্তু 1948 সালে বাস্তবায়িত হয়। তো এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কি আছে দেখো, যদিও ফিলিস্তিনের দুইটা পার্ট, আবার এটা নিয়ে অনেকে হচ্ছে গিয়ে কনফিউশনে থাকে। ফিলিস্তিনের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে পশ্চিম তীর, বলে রাখি, একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গাজা। পশ্চিম তীর আর গাজা। এই যে পশ্চিম তীর, এই পশ্চিম তীরের যিনি প্রেসিডেন্ট তার নাম কিন্তু মাহমুদ আব্বাস, মাহমুদ আব্বাস। এবং এই মাহমুদ আব্বাস কিন্তু ফাতাহ সরকারের প্রধান, তার সরকারের নাম হচ্ছে ফাতাহ সরকার। তো এই যে ফাতাহ সরকারের প্রধান মাহমুদ আব্বাস, তার নিয়ন্ত্রণে হচ্ছে পশ্চিম তীর, এবং পশ্চিম তীর এই যে ইসরায়েলের সাথে লিয়াজু করে রাখছে, যে কি তাদের কি দরকার নাই, তাদের সার্বভৌমত্ব দরকার নাই, তাদের শুধুমাত্র ভূমি থাকলেই হবে, সরকার থাকলেই হবে, জনসমষ্টি থাকলে হবে। তাহলে কি তারা সরকার, মানে তারা কি দেশ হইলো? তারা কিন্তু রাষ্ট্র হয় নাই। কারণ রাষ্ট্র থাকতে হলে অবশ্যই তোমার কি লাগবে, তোমার সার্বভৌমত্ব লাগবে। তো তারা শান্তিতে বর্তমানে কেন আছে? কারণ এই জন্যই আছে, ইসরায়েল তাদের দেশের মধ্যে যে কোনো সময় যেতে পারে, যে কোনো সময় যে কোনো হচ্ছে গিয়ে কার্যক্রম ঘটাইতে পারে, সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে, মানুষ ধরে নিয়ে মেরা ফেলতে পারে, এটা করতে পারে, তাদের একটা রাইট আছে ইসরায়েলের। ইসরায়েল চুক্তিতে কি করছে? চুক্তিতে করছে তোমাদেরকে আমরা একটা ভূখণ্ড দিব, তোমরা সরকার গঠন করতে পারবা, যেন যে জন্য মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হয়েছে, সরকার গঠন করতে পারছে, আর তোমাদের জনসমষ্টি আছে। কিন্তু অপরদিকে যে গাজা, এই গাজা হচ্ছে হামাস সরকারের অধীনে, হামাস, এবং হামাসের প্রধান হচ্ছে ইসমাইল হানিয়া। এই ইসমাইল হানিয়ার যে হামাস, এই হামাস কিন্তু মেনে নেয় নাই যে আমাদের দরকার কি সার্বভৌমত্ব, কারণ তোমরা আমাদের জমিতে আসছো, আমরা তোমাদের জমিতে যাইনি। তো আমাদের দেশের কি থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে। এই সার্বভৌমত্ব দিতে তো ইসরায়েল রাজি না, যার জন্য কি করছে, যার জন্য গাজার মধ্যে ইসরায়েল বারবার হামলা করতেছে। ঠিক আছে, সো কি হবে তাহলে আমরা বুঝলাম, রাষ্ট্রের যে চারটা মুখ্য উপাদান বা প্রধান উপাদান আছে, এই মুখ্য বা প্রধান উপাদানের মধ্যে সার্বভৌমত্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সার্বভৌমত্ব যদি কোনো দেশের না থাকে, তাহলে বাকি সব উপাদান থাকলেও তাকে স্বাধীন রাষ্ট্র বা প্রকৃত রাষ্ট্র বলা যাবে না। যেমন আমাদের কিন্তু কি ছিল, আমাদের হচ্ছে ভূখণ্ড ছিল, আমাদের হচ্ছে গিয়ে জনসমষ্টি ছিল, আমাদের কিন্তু সার্বভৌমত্ব ছিল না। এবং সরকার গঠন করতেও বলছিল পাকিস্তানিরা, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না, যার জন্য আমরা তখন কিন্তু পরাধীন ছিলাম। 1971 সালে যুদ্ধ করে আমরা কি হয়েছি, এই সার্বভৌমত্ব বা সোভারিনিটিটা আমরা ফিরিয়ে এনেছি। ক্লিয়ার? ওকে, এবার চলে আসেন, আমরা দেখলাম যে রাষ্ট্রের মুখ্য উপাদান, তাহলে রাষ্ট্রের গৌণ উপাদান আছে। আবার রাষ্ট্রের গৌণ উপাদান, রাষ্ট্রের গৌণ উপাদান, রাষ্ট্রের গৌণ উপাদান হচ্ছে তিনটি। তাহলে রাষ্ট্রের গৌণ উপাদান কয়টি? তিনটি। তাহলে তিনটি কি কি? তিনটি হচ্ছে স্থায়িত্ব, রাষ্ট্রকে অবশ্যই কি হইতে হবে ভাই, স্থায়ী হইতে হবে। কালকে রাষ্ট্র গঠিত হইলো, আজকে আবার থাকলো না, ভেঙে গেল, তাইলে এটা কোনো রাষ্ট্র হইলো না। 2 নাম্বার যা থাকবে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক স্বীকৃতি, আপনারা জানেন যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু যুদ্ধ করে, কিন্তু তারপরে কিন্তু আমাদের কি করতে হয়েছিল, আমাদের কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হয়েছিল, ঠিক না? সর্বপ্রথম ভুটান দিছে, পরে ভারত দিছে, অনেক দেশ কিন্তু স্বীকৃতি প্রদান করছে। তো আন্তর্জাতিক স্বীকৃতিটা একটা রাষ্ট্র গঠন হওয়ার জন্য খুবই প্রয়োজন। আর একটা হচ্ছে পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। সো রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান বা প্রধান উপাদান আমরা পড়লাম 4টি, এবং গৌণ উপাদান আমরা পড়লাম 3টি। ক্লিয়ার? সো এই বিষয়গুলো আপনারা কিন্তু সবাই একটু ভালো করে পড়াশোনা করে রাখবেন। ক্লিয়ার? ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল, এই ফিলিস্তিন এবং ইসরায়েলের কাহিনী কিন্তু, বা ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে কিন্তু আপনাদের একটু ভালো করে জানতে হবে। যেই বিষয়গুলো হচ্ছে গিয়ে এবার পরীক্ষায় আসার মতো, কারণ এবার পরীক্ষায় সাধারণ জ্ঞান, মানে আপনাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান, তার মধ্যে কিন্তু মৌলিক অংশ বেশি। আমি বলে দিয়েছিলাম যে 15 থেকে 16টা মৌলিকের প্রশ্ন আসবে, কিন্তু এর মধ্যে কিন্তু আবার চিরায়ত সাধারণ জ্ঞান আসে। সো ওই যে চিরায়ত সাধারণ জ্ঞান, এর মধ্যে কিন্তু এই ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এবার আমরা চলে আসি রাষ্ট্রের আরেকটা প্রকার ভেদে। সেই প্রকারে রাষ্ট্র হচ্ছে 3 প্রকারের। সাধারণত আমরা জানি যে উন্নতির দিক থেকে বা অর্থনীতির দিক থেকে রাষ্ট্রের আবার 3টা ভাগ আছে। নাম্বার 1 হচ্ছে পুঁজিবাদী।
পুঁজিবাদী, পুঁজিবাদী রাষ্ট্র। নাম্বার 2 হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর নাম্বার 3 হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র। ওকে, সো পুঁজিবাদী রাষ্ট্র বলতে কি বুঝি? পুঁজিবাদী রাষ্ট্রতে সাধারণত সম্পদের ব্যক্তি মালিকানা থাকে। কি থাকে ভাই? ব্যক্তি মালিকানা, সম্পদের ব্যক্তি মালিকানা থাকে। মানে এখানে সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি। সো এই যে রাষ্ট্রগুলা যেগুলো পুঁজিবাদী এবং ব্যক্তি মালিকানাধীন রাষ্ট্র, মানে সম্পদের ব্যক্তি মালিকানা আছে, তাদেরকে বলা হয় কি জানেন? তাদেরকে বলা হয় প্রথম বিশ্ব, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। প্রথম বিশ্ব অর্থাৎ প্রথম বিশ্বেগুলো, মানে প্রথম বিশ্বের দেশসমূহে পুঁজিবাদিতা থাকবে এবং ব্যক্তি মালিকানা থাকবে। ক্লিয়ার? এবং তারা মূলত ফরাসি বিপ্লবকে পুঁজি করে কিন্তু সৃষ্টি হয়েছিল। এই জন্য ফরাসি বিপ্লবের যেহেতু পুঁজিবাদী ছিল মূল টার্গেট, সো পুঁজিবাদী রাষ্ট্রগুলো ফরাসি বিপ্লবকে ফলো করে গড়ে উঠেছে। এরপর চলে আসেন রুশ বিপ্লব থেকে যে সমাজতান্ত্রিকতা শুরু হয়, এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। তাহলে সম্পদের মালিক কে ভাই? রাষ্ট্র। এবং এই যে সমাজতান্ত্রিক দেশ, এই সমাজতান্ত্রিক দেশগুলো হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বের দেশ। কিসের দেশ ভাই? দ্বিতীয় বিশ্বের দেশ। আর উন্নয়নশীল, 3 নাম্বার আসবো আমরা উন্নয়নশীলে। উন্নয়নশীল দেশগুলো মূলত সেই দেশগুলো যাদের সম্পদের মালিক ব্যক্তি প্লাস রাষ্ট্র, ব্যক্তি প্লাস রাষ্ট্র। অর্থাৎ ধরেন বাংলাদেশে আপনি আছেন, এখন বাংলাদেশে আপনার ধরেন বনানীতে ধরেন আপনার জমি আছে, ধরেন এই আপনার জমি, বেশ বড়সড় একটা জমি। এখন আপনি এই জমিটা তো কিনে নিছেন বা পৈতৃক সূত্রে পাইছেন, আপনি উত্তরাধিকার সূত্রে। এখন হঠাৎ করে আপনারে সরকার বলল যে আমার রাস্তা বৃদ্ধি করা লাগবে বা আমি একটা ফ্লাইওভার নিব, এই ফ্লাইওভারটা জমির উপর দিয়ে নিব, যার জন্য আমাকে আপনার জমিটা নিতে হবে। তখন সরকার কি করবে? সরকার কিন্তু আপনাকে জমির যে মূল্য, সেই মূল্য অনুযায়ী আপনাকে টাকা পরিশোধ করবে এবং খুবই উৎকৃষ্ট মানের মূল্যতে টাকা পরিশোধ করবে। মানে এটা আপনার লস দিবে না, সরকার বেশ ভালো একটা পরিমাণের টাকা দিবে। আবার আপনাকেও টাকা নিয়ে জমিটা সরকারের হাতে ছেড়ে দিতে হবে। এখন সরকার চাইছে, আপনি বললেন যে আমি জমি দিব না, জমি আমার। আবার আপনি জমি দিতে, সরকার আপনাকে জমি নিবে, বললে যে সরকার বললো দেশ চালাই আমি, তোরে আমার টাকা দিয়ে জমি নিতে হবে, আমি জমি এমনি এমনি নিয়ে নিব, দেখি তুই কি পারস করস। ঠিক আছে? এইটাও কিন্তু হবে না। তার মানে কি? তার মানে সরকার আপনাকে টাকা দিতে বাধ্য, আপনি সরকারকে জমি দিতে বাধ্য। এইটাকেই বলা হয় মিশ্র অর্থনীতি। এই মিশ্র অর্থনীতি চলে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে, মিশ্র অর্থনীতি। এবং এই যে মিশ্র অর্থনীতির দেশসমূহ, এগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। কি বলা হয় ভাই? তৃতীয় বিশ্ব। এই জন্য বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের একটা দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের একটা দেশ। সবাই কি বুঝতেছেন? সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করবেন, যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন। আমি দেখছি 2 জনই কমেন্ট করছেন আপনারা, ঠিক আছে, শিফা এবং হিমেল। সো আপনারা 2 জন মাত্র কমেন্ট করলেন কেন? বাকি যারা আছেন তারা কি ক্লাস করবেন না, নাকি হচ্ছে গিয়ে ক্লাস অন করে দিয়ে চুপ করে বসে আছেন? সবাই একটু কমেন্ট করেন, বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন রাষ্ট্রের কনসেপ্ট? আমরা অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রের ভাগ জানলাম, ওকে, এবার চলে আসেন ক্ষমতার ভিত্তিতে জানি আমরা। এবার চলে আসেন ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রের ভাগ জানি। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রের ভাগ হচ্ছে 2টা। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে গণতান্ত্রিক, আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ কি? গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর একনায়কতান্ত্রিক রাষ্ট্রে একজন ব্যক্তি কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়, যিনি আসলে সকল কিছুর ঊর্ধ্বে। তিনি যা নিয়ম বানাবেন তাই বলবৎ হবেন,
সেখানে জনগণের কোনো কথাবার্তা থাকবে না। সো এটা হচ্ছে ক্ষমতার ভিত্তিতে, মানে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেই দুইটা। এবার চলে আসেন ক্ষমতা বন্টনের ভিত্তিতে। আমরা দেখি ক্ষমতা বন্টনের ভিত্তিতে, আমরা জানলাম ক্ষমতা উৎসের ভিত্তিতে, এখন জানলাম বন্টনের ভিত্তিতে। বন্টনের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক কেন্দ্রিক, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয়। নাম থেকে খুব সহজভাবে জিনিসটা বোঝা যায় যে এক কেন্দ্রিক রাষ্ট্রগুলো হবে কেন্দ্রশাসিত রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশ সেন্ট্রালাইজড, মানে হচ্ছে কি এই সেন্ট্রালাইজড রাষ্ট্রসমূহেই সরকার থাকে একটা কেন্দ্রে। যেমন বাংলাদেশের সরকার কিন্তু কেন্দ্রে অবস্থান করছে ঢাকায়, সেখান থেকে পুরো দেশে কিন্তু সরকার কি করতেছে, কার্যক্রম পরিচালনা করতেছে। আর যুক্তরাষ্ট্রীয় সরকারে বিভিন্ন প্রদেশে দেশটাকে ভাগ করা হয় এবং প্রদেশগুলোর মুখ্যমন্ত্রী থাকে। সেই মুখ্যমন্ত্রীরা কি করে, দেশের ওই যে প্রদেশটা, ওই প্রদেশটা পরিচালনা করে এবং রিপোর্টটা প্রদান করে যে কেন্দ্র সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। সো এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এবার চলে আসেন উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্রে রাষ্ট্র হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, একটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। এই দুটার কাহিনী কি? এই দুটার কাহিনী হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেই দেশসমূহে থাকে, সেই দেশসমূহে একজন হচ্ছে গিয়ে রাজা থাকে, রাজা কিংবা রানী থাকতে পারে, যিনি হচ্ছে দেশের একটা অংশের বা ক্ষমতার একটা অংশের তিনি হচ্ছে আপনার কর্তৃত্ব বহন করে। ক্লিয়ার? এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। যেমন ধরেন অস্ট্রেলিয়া, যেমন ধরেন যুক্তরাজ্যে কিন্তু মানে সরকার গঠন হয়, জনগণ ভোট দিয়ে কিন্তু সরকার নির্বাচন করে। আবার অস্ট্রেলিয়ায় জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে। সরকার নির্বাচন করতেছে, আবার সরকারেরও কিন্তু বা ক্ষমতার কিন্তু একটা পার্ট আছে রানীর কাছে বা রাজার কাছে। যেমন যুক্তরাষ্ট্রের রানী বা রাজ পরিবারের কাছে কিন্তু আপনার কি আছে, যুক্তরাজ্যের একটা ক্ষমতা আছে, এবং তারা কিন্তু কি করতে পারে, তারা দেশের যে কোনো নীতি নির্ধারণের সময় তারা কিন্তু মতবাদ প্রকাশ করবেন, তাদের মতামতটা দেয়। ক্লিয়ার? এবং সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। সো এইটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তার মানে জনগণ গণতান্ত্রিক নিয়মে জনপ্রতিনিধি নির্বাচন করবে, পাশাপাশি রাজ পরিবারের হাতে একটা ক্ষমতা থাকবে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর নিরঙ্কুশ রাজতন্ত্র হচ্ছে এখানে জনগণ কোনো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না, এখানে যা আছে পুরোটাই রাজ পরিবারের হাতে। যেমন ধরেন জর্ডান, যেমন ধরেন সৌদি আরব, এরা কি করে, এরা হচ্ছে বাদশাহ যে বা সম্রাট যে বা হচ্ছে গিয়ে ওই রাজ পরিবারের প্রধান যে, তিনি কিন্তু পুরো সকল ক্ষমতার উৎস, এবং এখানে কিন্তু নির্বাচন হয় না। এটাকে বলা হয় নিরঙ্কুশ রাজতন্ত্র। তার মানে আমরা রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো জানলাম, রাষ্ট্রের প্রকারভেদগুলো জানলাম, রাষ্ট্রের ভাগগুলো জানলাম। সো এইবার আপনারা বলেন যারা যারা ক্লাস করছেন যে ক্লিয়ার কিনা, রাষ্ট্র সম্পর্কিত এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? রাষ্ট্র থেকে কিন্তু প্রশ্ন আসবে ভাই, রাষ্ট্র থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, সাইদুলকে দেখতে পাচ্ছি, সাইদুল বলল যে সাইদুল বুঝতে পেরেছে। যারা যারা ক্লাস করছেন ক্লাসটাকে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন, ক্লাসটাকে শেয়ার দিয়ে রেখে দিন। এই ক্লাস থেকে পৌরনীতি, সুশাসন যেই চ্যাপ্টার মানে যেই বিষয়টা আছে এবং অর্থনীতি, আজকের ক্লাস থেকে আপনারা কমন পাবেন। ক্লিয়ার? গুচ্ছতে। সো আজকের ক্লাসটা খুব সুন্দর করে শেয়ার দিয়ে রাখেন এবং ক্লাসটা হচ্ছে নোট করে ফেলেন, সাথে সাথে শেয়ার দিয়ে রাখেন। এরপরে আমরা চলে আসেন কি দেখবো, রাষ্ট্রের পরে আমরা দেখবো সরকার। আমরা দেখবো সরকার সম্পর্কিত বিষয়। সো সরকারের বিষয়ের ক্ষেত্রে আমরা জানি যে সরকারের যে কাঠামো আছে, সেই কাঠামোতে মূলত তিনটি প্রধান বিষয় থাকে, তিনটি বিভাগ থাকে। সরকারের তিনটি বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ, দুই নাম্বার হচ্ছে শাসন বিভাগ, তিন নাম্বার হচ্ছে বিচার বিভাগ। এটাও খুব বেসিক জিনিস। সো
আমি আরেকটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইন বিভাগ। আপনারা জানেন আইন বিভাগ হচ্ছে জাতীয় সংসদ, এবং সংসদে যে আইন প্রণেতারা আছে, মানে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়, তারা হচ্ছে কি আইন বিভাগ। এবং আইন বিভাগ কি করে? আইন বিভাগ হচ্ছে রাষ্ট্রের জন্য আইন তৈরি করে। ওই যে আইন তৈরি করে, আইন যে প্রযুক্ত করে, মানে আইন যে ইমপ্লিমেন্ট করে, সে হচ্ছে শাসন বিভাগ। এবং শাসন বিভাগের যে আইন, এই আইন কিন্তু প্রযুক্ত হয় রাষ্ট্রপতির নামে, ঠিক আছে? মন্ত্রী পরিষদের যে প্রধানমন্ত্রী প্রধান এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে রাষ্ট্রপতির নামে যেই ক্ষমতা প্রযুক্ত করে, তা হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগের কাজ হচ্ছে ম্যাস লেভেলে আইনটাকে পৌঁছে দেয়া। আর বিচার বিভাগ হচ্ছে সংবিধানের ধারক বাহক, ঠিক আছে? সংবিধানের অভিভাবক, সংবিধানের রক্ষক। এই বিচার বিভাগ কি করে? সংবিধানের, মানে আইন বিভাগ যে সংবিধানটা প্রণয়ন করে দিল, এই সংবিধানের কি করে? মান সম্মান রক্ষা করে। সংবিধানের ব্যত্যয় ঘটলে তারা হচ্ছে বিচারাধীন কার্যক্রম শুরু করে দেয়। ক্লিয়ার? সো বিচার বিভাগকে এই জন্য বলা হয় সংবিধানের অভিভাবক। সো এই বিষয়গুলো আপনারা মোটামুটি সবাই জানেন। ওকে, সো এখন আমরা চলে আসি, এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু আছে। যে আইন বিভাগ, আইন বিভাগের মধ্যে আইনের উৎস, তারপর হচ্ছে কি আপনার আইন কত প্রকার, এই বিষয়গুলো কিন্তু আছে। আইনের বৈশিষ্ট্য সমূহ, এখান থেকে কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসে। আপনারা কি করবেন? আপনারা এই বিষয়গুলো ইন ডিটেইলসে পড়ার জন্য, কারণ সবগুলো কিন্তু ক্লাসে আলোচনা করা আসলে যায় না। ক্লাসে আলোচনা করার, মানে সকল বিষয়ে আলোচনা করার মতো সময় কিন্তু পাওয়া যায় না। তো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে এই যে গুচ্ছ নলেজ যে আমাদের বইটা আছে, এই গুচ্ছ নলেজ বইটা যারা এখনো কিনেন নাই, সবাই কিনে ফেলেন। কারণ কি, এই বইটা কিনলে আসলে আপনার লস হবে না। আপনি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে এই বইটা হাতে রাখেন, আপনি এই বইটার মধ্যে এই বিষয়গুলোর মধ্যে, মানে মৌলিক বিষয়গুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে, নাহলে কি হবে? নাহলে আপনি দেখবেন যে পৌরনীতি 2টা বই আপনি নিয়ে নিয়েছেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অর্থনীতি 2টা বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ভূগোলের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, সবগুলোর যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনি পড়তে যান, 5টা সাবজেক্টের 10টা বই, 10টা বই তো ফুল পড়ে আপনার পরীক্ষা দেওয়া সম্ভব না। আর 10টা বইয়ের সব টপিক কিন্তু গুরুত্বপূর্ণ না, যার জন্য আপনাকে কি করতে হবে? যার জন্য আপনাকে গুচ্ছ নলেজ বইটা নিয়ে নিতে হবে। সো এই গুচ্ছ নলেজ বইয়ের মধ্যে কি আছে? এই বইয়ের মধ্যে পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ওগুলো আলাদা করে দেওয়া আছে। সো এগুলো কিন্তু আপনি কি হবে? এগুলা আপনার হচ্ছে পড়তে সুবিধা হবে। ওকে, সো ওকে, সো চলে আসেন সরকার সম্পর্কিত বিষয়ের মধ্যে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনে নেই। সেটা হচ্ছে এই যে পৌরনীতি সুশাসনের বিভিন্ন মতবাদ, এই মতবাদগুলোর প্রবক্তা এগুলো হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে। মতবাদ এবং প্রবক্তাগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন ধরেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই মতবাদের প্রবক্তা কিন্তু জন স্টুয়ার্ট মিল। এবং একটা কথা মনে রাখবেন যে এই যে মতবাদ এবং প্রবক্তা, এখান থেকে কিন্তু 1 নম্বর আপনার কমন আসবে, 1 নম্বর কমন পাবেন। মতবাদ এবং প্রবক্তাগুলো যদি আপনি শুধু পড়ে রাখেন। আর একটা হচ্ছে বই, গুরুত্বপূর্ণ গ্রন্থ, এখান থেকে আপনার 1 নম্বর কমন আসবে। তাহলে দেখে রাখেন, 1 নম্বর কমন গুরুত্বপূর্ণ মতবাদ থেকে, 1 নম্বর কমন হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে। ক্লিয়ার? আর এই যে গুচ্ছনের যে বইটার কথা বলেছিলাম, এই যে বইটা, সো এই বইটা আপনারা হচ্ছে কিনে নেবেন। ক্লিয়ার? এই বইটার মধ্যে, এই বইটা খুললে দেখবেন কি জানেন, আপনারা একটু দেখা দিই আমি। এই বইটা খুললে আপনারা দেখবেন যে বাংলাদেশের যে বিষয়গুলি সেগুলো তো আপনারা পড়ছেন, ঠিক না? কিন্তু আপনারা যেটা পাবেন না সেটা হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে আপনারা আলাদা আলাদাভাবে মৌলিক বিষয়গুলো পাবেন না। তো মৌলিক বিষয়গুলোর জন্য এই বইটা আপনাদের দরকার। এই যে বইয়ের শেষ দিয়ে গেলে মৌলিক বিষয়গুলো খুব সুন্দরভাবে একদম এক্সাম্পল সহ, এমসিকিউ সহ সব দেয়া আছে। তো এই বইটা আমার খুব ভালো লাগে এই জন্য, কারণ আমি যখন এই বইটা খুললে দেখছি, বুঝছেন, এই বইটা খুব সুন্দর করে গুছানো আকারে দেয়া আছে। ইভেন সাধারণ জ্ঞানের জন্য আপনারা যেসব বইগুলো কিনছেন, সেই বইগুলোর চেয়ে সাধারণ জ্ঞান এখানে অনেক গুছানো আছে। যেমন এই দেখেন পৌরনীতি এবং সুশাসন। সো এইটা পড়লে দেখবেন এখানে আপনারা এই যে 2টা বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, পুরোটা তো দরকার নেই পড়ার, ঠিক না? তো এখানে কি আছে? এখানে দেখেন পৌরনীতি সুশাসন মাত্র এই কয়টা পেজে দেওয়া আছে, 3 থেকে 4টা পেজ। 4টা পেজের মধ্যে গুরুত্বপূর্ণ বা চুম্বক অংশগুলো সবগুলো দেওয়া আছে জায়গায়। সো প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। প্রশ্ন কিন্তু আপনার পুরো 2 পেপার আপনার পড়া লাগবে না। সো কি করবেন?
বাজার থেকে এই বইটা কিনে নেবেন, ক্লিয়ার? দেখে না পড়া শুরু করেন। আর বই কিনলে কেউ দিলে হয় না ভাই, বই কিনলে মানে ফকির হয়ে যাবেন না। আজকে আপনি যে বইটা কিনলেন, এই বইটার জন্য হয়তো আপনার 500 টাকা নষ্ট হইলো, মানে 500 টাকা নষ্ট হইলো বলতে আপনাদের ভাষায় যে বইটা কিনলাম, টাকাটা চলে গেল। সো এই বইটা কিনলে 500 টাকা হয়তো বা আপনাকে ফিউচারের 5 লক্ষ টাকা থেকে বা 15 লক্ষ টাকা থেকে বাঁচায় দিবে। কিভাবে বাঁচাবে? কারণ এই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো 24টা বিশ্ববিদ্যালয়, এবং 24টা বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় চলে, যেখানে আপনাকে খুব সামান্য খরচ প্রদান করতে হয় আপনার পড়াশোনার বাবদ, ক্লিয়ার? যেমন ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 বছরে আমি আমার যেই 4 বছরের অনার্সের ফি, সেই ফি দিছি আমি মাত্র হচ্ছে 17,300 টাকা। তাহলে 17,300 টাকা দিয়ে কিন্তু আমি 4 বছর পড়াশোনা শেষ করে ফেলছি। তো আপনি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু খরচ খুবই কম হবে। অন্যথায় আপনাকে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় যেগুলোতে টাকা পয়সা খরচ করে পড়তে হয়, ওখানে পড়তে গেলে কিন্তু আপনার এই অনার্স পাস করার জন্যই মোটামুটি 5-6 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ হবে। সো আজকে আপনি একটা বই কেনার মাধ্যমে যদি এই খরচটা বাঁচায় ফেলতে পারেন, এটা তো অবশ্যই লস না, এটা একটা ইনভেস্টমেন্ট, ক্লিয়ার? সো সবাই বইটা কিনে রাখবেন। ওকে, এবার চলে আসেন পেরোইস্তিকা। পেরেস্ট্রিকা ও গ্লাসনস্ত। গ্লাসনস্ত এটা দিছে হচ্ছে মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের গর্বাচেভ। এরপর আসেন ফ্যাসিবাদ। ফ্যাসিবাদী মতবাদের জনক কিন্তু বনিতো মুসোলিনি। বনিতো মুসোলিনি, মুসোলিনি। এবং তারপর আছে হচ্ছে নাৎসিবাদ। এই নাৎসিবাদের প্রবক্তা কিন্তু আমাদের সবার প্রিয় অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার, ক্লিয়ার? তারপর আরো কিছু তত্ত্ব আছে, যেমন ধরেন দ্বি জাতি তত্ত্ব। দ্বি জাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বি জাতি তত্ত্বকে দিছে ভাই জিন্নাহ দিছে, মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, ক্লিয়ার? আমলাতন্ত্র ছিল, আমলাতন্ত্র হচ্ছে ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার। ওয়েবার, ইটিসিডিসি, এগুলো তো গুরুত্বপূর্ণই, পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কিন্তু মতবাদ আছে। সব মতবাদ কিন্তু লেখা দেই নাই, সব মতবাদ আপনারা পাবেন এই যে বইয়ে। কারণ হচ্ছে সব মতবাদকে আমি এবার লিখবো নাকি, লিখলে এটা কেমন না, যে হচ্ছে গিয়ে মতবাদ লিখলে টাইম চলে যাবে। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এরকম যে মতবাদগুলো আছে, এবং এই মতবাদগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এর সাথে আরো আরো মতবাদগুলো পড়ে রাখবেন, কারণ মতবাদ থেকে 1 নাম্বার কিন্তু কমন আসবে। অবশ্যই অবশ্যই 1 নাম্বারের মতবাদ আসবেই, যে এই তত্ত্বের একটি উক্তির প্রবক্তাকে। এই যে ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী দুইজন লোক, একটা হচ্ছে বনিতো মুসোলিনি, একজন হচ্ছে অ্যাডলফ হিটলার, এরাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পেছনে এই ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী নেতা বনিতো মুসোলিনি এবং অ্যাডলফ হিটলারের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল, এবং তাদের জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছিল। ওকে, সো দ্বিতীয় তত্ত্ব যে মোহাম্মদ আলী জিন্নার, এটাও গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। আমলাতন্ত্র এবং হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বহুবার আসছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বহুবার আসছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, জন স্টুয়ার্ট মিল্টের। এগুলার অর্থ যেগুলো আছে, যে এইটা বলতে কি বুঝায় বা এই মতবাদটা কি বুঝিয়েছে, এগুলা জিনিসগুলো আবার কেউ মুখস্থ করেন না, এগুলো আসবে না। হ্যাঁ, আপনি জেনে রাখার জন্য পড়ে রাখতে পারেন, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, ব্যাখ্যাগুলো আসবে না, কিন্তু নামগুলো আসবে, যে এই তত্ত্বের প্রবক্তাকে, এবং এগুলো পড়ে রাখলে 1 নাম্বার আপনি ইনশাল্লাহ কমন পাবেন। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? দেখি ক্লাসে কারা কারা আছেন। আচ্ছা ভাইয়া, এমসিকিউ পড়তে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, তো সলভ কিভাবে করব? আচ্ছা, আপনার যেই যে বিষয়গুলোতে সমস্যা, সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে যেটা করতে পারেন, জানা রাখতে পারেন, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে বলে দিব, মানে বিষয়ভিত্তিক যদি কোনো এমসিকিউ রিলেটেড প্রবলেম হয়, তাহলে সেটা তো অবশ্যই ক্লাসে জানাই দিবেন। আর বিষয়ের বাইরে যদি, মানে আজকের ক্লাসের টপিকের আলোচনায় না, বা আজকের ক্লাসের টপিকের মধ্যে পড়ে নাই, এগুলো হচ্ছে আপনারা আমাদেরকে জানাই দিবেন, ইনশাল্লাহ আমরা হচ্ছে সলভ করে দিব। ওকে, সো আপনাদের নিয়ে তো গ্রুপও আছে, গ্রুপের মধ্যে জানাবেন, সমস্যা কি? যে কোনো জায়গায় তো আপনি জানাতে পারবেন অবশ্যই। আপনাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা জানাবেন, পোস্ট দিবেন, সলভ করে দেওয়া হবে। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা,
সো এরপরে আমরা চলে আসি কিছু গ্রন্থ নিয়ে, কারণ আমরা জানি গ্রন্থ থেকে 1 নাম্বার কমন আসবে। গ্রন্থ থেকে কি আসবে? 1 নাম্বার কমন আসবে। গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে 1 নাম্বার কিন্তু কমন আসবে। গুরুত্বপূর্ণ গ্রন্থ, এখান থেকে 1 নম্বর কমন, 1 নম্বর কমন আসবে। ওকে, তাহলে চলে আসেন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলা কিছু কিছুটা জেনে নিই, কতগুলো জেনে নিই আর কি। যেমন ধরেন দ্য রিপাবলিক, রিপাবলিক লেখছে হচ্ছে কে ভাই? প্লেটো, লেখছে হচ্ছে প্লেটো। দ্য পলিটিক্স, লেখছে হচ্ছে কি অ্যারিস্টটল, অ্যারিস্টটল, ক্লিয়ার? দ্য স্পিরিট অফ লস, স্পিরিট অফ লস, এটা লেখছে হচ্ছে মন্টেস্কু। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, খুবই গুরুত্বপূর্ণ, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, জ্যাক রুশো, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে এবার, জ্যাক রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট, ক্লিয়ার? আর হিটলারের যেই জীবনী আছে মেইন ক্যাম্প, এগুলো তো হচ্ছে গিয়ে মোটামুটি আপনারা হচ্ছে জানেনই। তো এই যে এইরকম বইগুলা, দ্য রিপাবলিক, পলিটিক্স, স্পিরিট অফ লস, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এবং মানুষগুলোর নাম আপনারা দেখতেছেন, প্লেটো, অ্যারিস্টটল, জ্যাক রুশো, নিকোলো ম্যাকিয়াভেলি, মন্টেস্কু, ম্যাক্স ওয়েবার, এদের যে বইগুলো আছে, এই বইগুলো হচ্ছে মানে নামগুলো মনে রাখবেন। পৌরনীতি, সুশাসন রিলেটেড যে বইগুলো আছে এগুলো মনে রাখবেন, ঠিক আছে? এর বাইরেও দেখবেন অর্থনীতির মধ্যে আবার অ্যাডাম স্মিথ আছে, অমর্ত্য সেন আছে, এই যে লোকগুলো আছে না, এদের নামের বা এদের যে বইগুলো আছে, এদের যদি কোনো মতবাদ থাকে, এগুলো হচ্ছে পড়ে রাখবেন মৌলিক বিষয়গুলোর মধ্যে। আপনারা নিজেরাই বুঝবেন যে কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ না। সো এগুলো হচ্ছে কি করবেন, এগুলো একটু কষ্ট করে পড়ে রাখবেন। ওকে, এই তো মোটামুটি 1 নাম্বার কমন পাবেন আপনারা মতবাদ থেকে, 1 নাম্বার কমন পাবেন আপনারা গ্রন্থ থেকে। সো এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে ফেলবেন। এরপরে চলে আসেন আমরা দেখলাম কি সংবিধান এবং সংসদ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধান এবং সংসদ। এই সংবিধান এবং সংসদের মধ্যে আপনাকে কি করতে হবে? আপনাকে 2টা পার্টে ভাগ করে পড়তে হবে। নাম্বার 1, আপনাকে হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস থেকে প্রশ্ন আসে, সংবিধান সংসদের ইতিহাস থেকে প্রশ্ন আসে। 2 নাম্বার হচ্ছে সংবিধানের বিভিন্ন টার্মস, সংশোধনী আছে, সংবিধানের আপনার হচ্ছে কি আছে, অনুচ্ছেদ আছে, সংবিধানের আপনার প্রস্তাবনা আছে, সংবিধানের তফসিল আছে, সংবিধানের মূলনীতি আছে, সাংবিধানিক পদ আছে, প্রতিষ্ঠান আছে, ভাগ বিভাগ আছে, এই বিষয়গুলো থেকেও প্রশ্ন আসে। সো আপনাকে 2টা ভাগে ভাগ করে পড়তে হবে। তাহলে আজকে ক্লাসে আমরা একটু সামারি দিয়ে যাই, যেহেতু হচ্ছে গিয়ে মানে একটুখানি দেখায় দিয়ে যাই, কারণ হচ্ছে গিয়ে পুরাটা সকল অনুচ্ছেদ সংশোধনী হয়তো আলোচনা করা যাবে না, সহজভাবে ইতিহাসটা আপনাদেরকে শেখাই দিচ্ছি, সংবিধানের ইতিহাস। ইতিহাসের আগে আমি একটু জানতে চাই যে কারা কারা ক্লাসে উপস্থিত আছেন এই মুহূর্তে, একটু হ্যাঁ বলেন। সংবিধানের ইতিহাস কি জানবেন আপনারা সহজে? সহজ ভাষায় সংবিধানের ইতিহাসকে কে জানতে চান? যারা যারা ক্লাসে আছেন একটু হাত তোলেন। যারা যারা ক্লাস করতেছেন কেউ কমেন্ট করে না, কি একটা অবস্থা হইলো বলেন তো? এটা তো হইলো না। হ্যাঁ, এরকম যদি কমেন্ট বক্স থাকে তাহলে তো ক্লাস বন্ধ করে দিতে হবে। ক্লাসকে বন্ধ করে দিবে বলেন তো? ক্লাস কি বন্ধ করে দিব নাকি ক্লাস চলবে বলেন? যারা যারা ক্লাসে আছেন একটু বলেন যে ক্লাস কি বন্ধ করে দিব না ক্লাস চালাবো। একটা মানুষও কমেন্ট করে না, কেমনি কি? এই মানবিকের পোলাপানগুলো খালি ঘুমায়, তো হইলো না, এটা তো হইলো না ভাই। মানবিকের পোলাপান, আপনাদের মানবিকতা কই? ক্লাস করতেছেন, ক্লাসের মধ্যে কমেন্ট করতেছেন না। যারা ক্লাস আছে তারাও কমেন্ট করে না, না কমেন্ট না শেয়ার।
ওই তো শিফাই হচ্ছে গিয়ে কমেন্ট করতেছে, একটা মেয়ে ক্লাসে অ্যাক্টিভলি করতেছে, কেউ মানে কাউরে জিজ্ঞাসা করলে ওই মেয়েটা একাই কমেন্ট করে, তাহলে তো আর হলো না। এই একজনই মনে চান্স পাবে শুধু, আর বাকিদের চান্স পাওয়ার ইচ্ছাও নাই। বাকিরা চিন্তা করছে চান্স পেলে কি হবে, কোনো লাভ নেই। ফেসবুকের পোস্ট আছে না, ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয় না পেলে কি হবে, পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কি মানুষ বাঁচে না, পাবলিক বিশ্ববিদ্যালয় না পেলে কি জীবন লস, নষ্ট হয়ে যায়। তো যেটা হচ্ছে কথা, আপনারা অনেকে হয়তো বা এই কথাটা বিশ্বাস করেন, বুঝছেন, যে পাবলিক বিশ্ববিদ্যালয় জীবনে আসলে কিছু না, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় না পাইলে কোনো লস নাই। সো আপনাদেরকে আর কি বলে রাখি যে পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম একটা জিনিস, যে জিনিস আপনার জীবন থেকে যখন চলে যাবে তখন আপনি প্রতি পদে পদে টের পাবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় কি জিনিস ছিল এবং কি আপনি হারাইছেন। এর আগে আপনার আসলেই মনে হবে না যে হচ্ছে গিয়ে আমাকে পেতে হবে, কারণ নাইলে অ্যাডমিশনের সময় এত এত স্টুডেন্ট মানে কি বলে সিনসিয়ারলি পরে কিন্তু খুব কম পোলাপান, অ্যাডমিশনের সময় খুব কম পোলাপান মনোযোগ দিয়ে ক্লাস করে এবং তারাই কিন্তু চান্স পায়। ম্যাক্সিমাম পোলাপান মানে বেশি একটা অংশ, খুব বড় একটা অংশ প্রতি বছর কিন্তু ঝরে পড়তেছে, তারা বিভিন্ন জায়গায় জায়গায় ভর্তি হয়ে যায়, হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো এই যে অনেক বড় একটা অংশ ঝরে যায়, এরাই কিন্তু আবার এই পোস্টগুলো দেয় এবং এই পোস্টগুলো আপনাদের সামনে বেশি আসে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন কিংবা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে আপনার সিট কত, একটা ইউনিটে বা একটা গ্রুপের জন্য সিট কিন্তু খুব বেশি না, ধরেন 20,000, 25,000 বা 22,000, 23,000। তো 23,000 স্টুডেন্ট কি মাত্র ইন্টার পাস করে আসে? ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু স্টুডেন্ট আসে অনেক অনেক লাখ লাখ স্টুডেন্ট আসে। তো খুব সামান্য একটা অংশ চান্স পায়, বাকি অংশ কিন্তু ঝরে পড়ে। ওই ঝরে পড়ারা যখন পোস্ট দেওয়া শুরু করে ওইটা কিন্তু বেশি বেশি দেখা যায় এবং আমরা ওইটারই ধরে নিই যে এইটাই মনে হয় জেনারেল আইডিয়া বা সাধারণ মানুষের মতবাদ যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কোনো লাভ নেই, কারণ তারা তো চান্স পায় নাই। আপনি চিন্তা করেন, ফেসবুকে একসাথে 1 লাখ মানুষ পোস্ট দিছে আর 200 মানুষ পোস্ট দিল বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, আর 1 লাখ মানুষ পোস্ট দিল যে বিশ্ববিদ্যালয়ে না পড়লে কি হবে। তো আপনার কাছে কিন্তু 1 লক্ষ টাকাটাই বেশি পৌঁছাবে, কারণ 1 লক্ষ মানুষ পোস্ট দিছে, এটা বেশি পৌঁছাবে, বেশি মানুষ। ওইটা দেখে আমরা মনে করি যে সবাই মনে করে এই জিনিস, আসলে এই জিনিসটা কিন্তু তাদের মন থেকে আসে না, তাদের ব্রেইন থেকে আসে, ঘৃণা থেকে আসে। ঠিক আছে, যে ঘৃণা কি, আমি চান্স পাই নাই, আমি কাউরে চান্স পাইতে চাই না, এবং হচ্ছে আমি চান্স পাই নাই তার মানে কি, তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয় জিনিসটা আসলে ভালো না, এই জিনিসটা খারাপ। সো এই ফাঁদে কেউ পা দিয়েন না, এই দিকে কেউ বিকে দিয়েন না নিজেরে। ওকে, তো চলে আসেন সংবিধান ও সংসদ নিয়ে পড়ি। আগে আমরা ইতিহাস সম্পর্কে জানি, সংবিধানের ইতিহাস সম্পর্কে জানি। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য মূল যেই কাঠামোটা থাকে সেটা হচ্ছে সংবিধান, এবং সংবিধান প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন। তো এই যে সংবিধান, বাংলাদেশের তো একটা সংবিধান প্রয়োজন হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের পরে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর যখন আমরা জয়লাভ করি 1972 সালের 10 জানুয়ারি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করেন, তার মানে বাংলাদেশে আসেন। 10 জানুয়ারি আসার পরে উনি প্রথমেই যেটা চিন্তা করেন যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু আমার সংবিধান লাগবে, এবং তিনি কি করছেন, তিনি হচ্ছে 11ই জানুয়ারি, ঠিক তার পরের দিন 11 জানুয়ারি 1972 সালের 11 জানুয়ারি কি করছেন, তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে দিয়েছেন। কি জারি করছেন ভাই? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, সংবিধান আদেশ জারি করেন। তাহলে বঙ্গবন্ধু কি করছে? বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে 11ই জানুয়ারি 1972 সালে। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা ঠিক পরের দিনই 12ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে যান কি, হয়ে যান হচ্ছে প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি বানিয়ে দেন বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। বিচারপতি আবু সাইদ চৌধুরী, ওনাকে বানিয়ে দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে কোনো আদেশ এবং অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা কার থাকে? প্রণয়নের ক্ষমতা থাকে রাষ্ট্রপতির। কার থাকে ভাই? রাষ্ট্রপতি। তাহলে যেহেতু রাষ্ট্রপতি হয়ে গেছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, তার মানে এর পরবর্তী যে আদেশগুলো আছে সেই আদেশগুলা কিন্তু প্রণয়ন করবে কে ভাই? বিচারপতি আবু সাইদ চৌধুরী। আর বিচারপতি আবু সাইদ চৌধুরী আসার আগে 11ই জানুয়ারি কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিল, বঙ্গবন্ধু আদেশ জারি করে দিয়ে গেছে। এখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দিয়েছে আবু সাইদ চৌধুরীকে, তার মানে পরবর্তী আদেশ অবশ্যই জারি করবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। এখন আসেন, সংবিধান যখন প্রণয়ন করতে হবে তখন একটা বেঞ্চ দরকার, যেই বেঞ্চটাকে বলা হয় গণপরিষদ। অর্থাৎ
যে সকল দেশের সংবিধান নেই সেই সকল দেশ যদি সংবিধান তৈরি করতে চায় তাহলে প্রথমে যেই সভা তৈরি করতে হবে সেই সভাটাকে বলা হয় গণপরিষদ। তাইলে তখন তো বাংলাদেশে কোনো গণপরিষদ ছিল না, তাহলে গণপরিষদ তৈরি করতে হবে। তাহলে বিচারপতি আবু সাঈদ চৌধুরী যেহেতু রাষ্ট্রপতি, উনি একটা আদেশ জারি করলেন। কি আদেশ? 23 মার্চ জারি করলেন গণপরিষদ আদেশ। গণপরিষদ আদেশ। তাহলে বিচারপতি আবু সাঈদ চৌধুরী 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। এই গণপরিষদ গঠিত হয়েছে কবে? গণপরিষদ গঠিত হয়েছে 26 মার্চ। 26 মার্চ কি গঠন হয়েছে? 26 মার্চ গণপরিষদ গঠন হয়েছে। 26 মার্চ গণপরিষদ কি হয়েছে ভাই? গঠিত হয়েছে। গণপরিষদ গঠিত হওয়ার পরে, গণপরিষদ গঠিত যখন হবে, এটার কি লোক লাগবে না, লোকবল লাগবে না? তাহলে লোকবল আনবে কিভাবে? লোকবল আনার জন্য একটা সিস্টেম করছে। 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, আমরা জানি, যাকে বলা হয় পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই পাকিস্তানের সাধারণ নির্বাচনে এই যে কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের অধীনে কিছু মেম্বার কিন্তু নিযুক্ত হয়েছিল, মানে নির্বাচিত হয়েছিল। এই মেম্বারদের সংখ্যা ছিল 469 জন। কয়জন ভাই? 469 জন। এই 469 মেম্বারের থেকে 403 জনকে নেওয়া হয় গণপরিষদে। কেন 403 জনকে? বাকিদেরকে বাদ দেওয়া হয়েছে কেন? কারণ যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে অনেকে মারা গেছে, যুদ্ধের মধ্যে অনেকে দল চেঞ্জ করছে, মানে রাজাকার হয়ে গেছে, ঠিক আছে, বা পক্ষপাতিত্ব করছে পাকিস্তানের, যার জন্য এদেরকে বাদ দিয়ে 403 জনকে নেওয়া হয়। বাকি যে 403 জন ছিলেন এদেরকে নেওয়া হয় কিসের মধ্যে? গণপরিষদের সদস্য হিসেবে। তাহলে গণপরিষদের সদস্য ছিল কয়জন? 403 জন। আরো যদি ভাঙতে চান এই জিনিসটাকে, তাহলে মনে রাখবেন এর মধ্যে 400 জন ছিলেন আওয়ামী লীগের। কয়জন ছিল আওয়ামী লীগ? 400 জন আওয়ামী লীগ। এর মধ্যে 2 জন ছিলেন নিরপেক্ষ এবং 1 জন ছিলেন ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, যার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। এই হচ্ছে 3 জনের দল। ক্লিয়ার? 403 জন। তো এই 403 জনকে নিয়ে গঠিত হওয়ার পরে প্রথম এদের বৈঠক বসবে না? তাহলে গণপরিষদের প্রথম বৈঠক কবে বসছে? প্রথম বৈঠক বসছে 10 এপ্রিল। গণপরিষদের প্রথম বৈঠক। গণপরিষদের প্রথম বৈঠক। গণপরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কি করবে? তারা সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি করবে। সেই কমিটি সংবিধান নিয়ে কাজ করবে। তো এই কমিটি গঠন করা হয়েছে কবে? কমিটি গঠন করা হয়েছে 11 এপ্রিল। 11 এপ্রিল কি করা হয়? সংবিধান কমিটি গঠিত হয়। সংবিধান কমিটি গঠিত হয়। এই যে সংবিধান কমিটি গঠিত হইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মন্ত্রিসভা ছিল, সেই মন্ত্রিসভায় আইন মন্ত্রী ছিলেন ডক্টর কামাল। কে ছিল ভাই? আইন মন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন। এই ডক্টর কামাল হোসেন যেহেতু আইন মন্ত্রী ছিলেন, আর সংবিধান যেহেতু আইনেরই ধারক বাহক, সো আইন মন্ত্রী কামাল হোসেনকে দায়িত্ব দিয়ে, মানে তাকে লিডার বানিয়ে, সভাপতি বানিয়ে 34 সদস্যের একটা কমিটি গঠন করা হয়। কয় সদস্যের? 34 সদস্য। এই 34 সদস্যের মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিলেন ইউবি রাজিয়া আক্তার বানু, যাকে আমরা চিনি সংবিধান কমিটির একমাত্র মহিলা সদস্য হিসেবে। আর একজন ছিলেন বিরোধী দলের সদস্য, যার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের। তার মানে মনে রাখবেন 34 সদস্য বিশিষ্ট সংবিধান কমিটির মধ্যে একজন ছিলেন মহিলা সদস্য বা নারী সদস্য, একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য। এখন এই যে সংবিধান কমিটি গঠিত হইল, তারা আবার প্রথম বৈঠক করছে 17 এপ্রিল। 17 এপ্রিল প্রথম বৈঠক করে সংবিধান কমিটি। প্রথম বৈঠক করে কবে? 17 এপ্রিল। একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি জানেন? মজার জিনিসটা হচ্ছে এই যে আপনার সংবিধানের সাথে রিলেটেড যে তারিখগুলো আছে, মোটামুটি ম্যাক্সিমাম তারিখগুলোর সাথে বাংলাদেশের কোনো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা ঘটনা জড়িত আছে। যেমন ধরেন 23শে মার্চ। এই 23শে মার্চ কি ছিল বলেন তো? এই 23শে মার্চ হচ্ছে আমাদের পতাকা উত্তোলন দিবস। কারণ কি 1940 সালে 23শে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। সেই লাহোর প্রস্তাব উত্থাপিত করার জন্যই কিন্তু 23শে মার্চ ছিল পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস, এবং ওই প্রজাতন্ত্র দিবস থেকেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবসটা আসে। আর কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23শে মার্চ 1971 নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন, এই জন্য জাতীয় পতাকা উত্তোলন দিবস হচ্ছে 23শে মার্চ।
26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সেদিন গণপরিষদ গঠিত হয়েছিল। 10ই এপ্রিল কিন্তু মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 71 সালের। আর 72 সালে কি ছিল? গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। 71 সালের 11 এপ্রিল কি গঠিত হয়েছে? 71 সালের 11 এপ্রিল বাংলাদেশে 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। ঠিক আছে, 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয় 11 এপ্রিল। আর সংবিধান কমিটি গঠিত হয়েছে 11 এপ্রিল 1972, মানে 1 বছর পরে। 17 এপ্রিল 1971 কি হয়েছিল? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করছিল। আর 17 এপ্রিল 1972 সালে কি হয়েছিল? সংবিধান কমিটি প্রথম বৈঠক করছিল। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিষয়গুলা কিন্তু সবগুলা, মানে ডেটগুলো মনে রাখা খুব সহজ। 71 সালে এক ঘটনা, 72 সালে এক ঘটনা। ক্লিয়ার? এভাবে আপনারা লিঙ্ক করে কিন্তু মনে রাখতে পারবেন। লিঙ্ক করে মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে আসি এই যে 17 এপ্রিল প্রথম বৈঠক বসলো। 17 এপ্রিল প্রথম বৈঠক বসার পরে সংবিধান কমিটি চিন্তা করলো, যেহেতু সংবিধানটা রাষ্ট্র পরিচালনা করবে এবং রাষ্ট্রের জনগণদের পরিচালনা করবে, তো সংবিধানে যেসব নিয়ম নীতি অ্যাড করতে হবে সবগুলো যেন নাগরিকদের মধ্যে থেকে আসে। যার জন্য বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন মতামত চাওয়া হয় নাগরিকদের, এবং নাগরিকদের অনেক অনেক মতামত জমা পড়ে। প্রায় 118টা মতামত জমা পড়ছিল, এবং সেখান থেকে কিন্তু সংবিধানের 111টা অনুচ্ছেদের মতামতগুলো নেওয়া হয়। ওকে, সো এই 153টা অনুচ্ছেদের যে মতামত, 153টা অনুচ্ছেদ ঠিক করা হয়েছে। এই 53টা অনুচ্ছেদ কিন্তু ওই মতামতগুলোর মধ্যে থেকেই নিয়ে আসা হয়েছে, যদি এগুলা কাটাছেড়া করা হয়েছে, অনেক বাদ দেওয়া হয়েছে, অ্যাড করা হয়েছে। সো এই হচ্ছে 153টা অনুচ্ছেদের কাহিনী। আচ্ছা, শিফা বলছে তারিখগুলো মনে রাখা কঠিন, মনে থাকে না। শিফা, তারিখগুলো কিন্তু মনে রাখার জন্য আপনাকে পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে, যে প্রতিটা তারিখের সাথে 1971 সালে একটা করে গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সো আপনি এমনি মনে রাখতে পারেন, যেটা আমি বলে দিচ্ছি। 23শে মার্চ পতাকা উত্তোলন দিবস 1971 সালের, আবার 23শে মার্চ 1972 কি হয়েছিল? গণপরিষদ আদেশ জারি হয়েছিল। এমনি আপনি মনে রাখার চেষ্টা করবেন। এবং আমি আর বললাম না, কারণ হচ্ছে ক্লাসটা শেষ করার পর আপনি আবার একবার ক্লাসটা দেখে ফেলবেন, তাইলে এগুলো আবার তখন লিখে ফেলবেন। ঠিক আছে? ওকে, সো এবার চলে আসেন তাহলে ওই মতামতগুলো নিয়ে 12ই অক্টোবর, কয় অক্টোবর ভাই? 12ই অক্টোবর, 12ই অক্টোবর একটা খসড়া করা হয়, এবং সেই খসড়াটা 12ই অক্টোবর সংবিধান মানে সংসদে বা গণপরিষদে উত্থাপন করা হয়। এই খসড়া উত্থাপন করার পরে খসড়া আবার কাটাছেড়া করা হয়েছে, এবং কাটাছেড়া করে 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে সংবিধানকে। এই জন্য আমাদের সংবিধান দিবস কবে ভাই? সংবিধান দিবস 4 নভেম্বর। কারণ কি? 4 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছে। গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972, যার জন্য সংবিধান দিবস বলা হয় 4 নভেম্বরকে। এবং এই সংবিধান কার্যকর হয়েছে 16ই ডিসেম্বর। কার্যকর হয়েছে কবে ভাই? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 1972 থেকে সংবিধান কার্যকর হয়েছে। 16ই ডিসেম্বর 1971 কিন্তু বাংলাদেশ ব্যাংক গঠিত হয়েছে। আর 16 ডিসেম্বর 1972 কি হয়েছে? সংবিধান কার্যকর হয়েছে। ওকে, এই যে সংবিধানের আরো কিছু বিষয় আছে, এগুলো একটু জেনে নেন। সংবিধানের যেই প্রচ্ছদ মানে উপরের যে পেজ কাভার, এই কাভার কিন্তু ডিজাইন করেছিলেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, আমাদের কাভার ডিজাইন করেছিলেন। এবং সংবিধানের মধ্যে যে শব্দ চয়ন, এই শব্দ বিন্যাস করেছিলেন বিখ্যাত বাংলাবিদ আনিসুজ্জামান। ওকে, সো আনিসুজ্জামান করেছিলেন শব্দ বিন্যাস, জয়নুল আবেদিন করেছিলেন কাভার ডিজাইন। ওকে, সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের যদি বৈশিষ্ট্য জিজ্ঞাসা করা হয়, অপরিবর্তনীয়, স্বল্প পরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, তার মধ্যে দুষ্পরিবর্তনীয়টা দিবেন। ঠিক আছে, যে এটা দুঃসাধ্য পরিবর্তন করা। আর সংবিধানের 2টা ভাষা, একটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। কিন্তু বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে যদি কোনো মতামতের পার্থক্য দেখা যায়, যে বাংলা ভাষায় একটা অর্থ বেরোচ্ছে, ইংরেজি ভাষাটা একটা অর্থ বেরোচ্ছে, তাহলে বাংলা ভাষার অর্থটাকে অপেক্ষাকৃত বেশি প্রাধান্য দেওয়া হবে। এটা হচ্ছে সংবিধানের নিয়ম। ক্লিয়ার? সো এই মহান সংবিধান কিন্তু সাইন করার সময় আবার এই সংবিধানের রাষ্ট্রপতি হিসেবে সাইন করেছিলেন কে ভাই? বিচারপতি আবু সাইদ চৌধুরী। কারণ তখন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যদি বলা হয় হস্তলিখিত সংবিধানে রাষ্ট্রপতি হিসেবে স্বাক্ষর করেন কে? স্বাক্ষর করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আর যদি আসে যে সংবিধান কমিটির 34 সদস্যের মধ্যে কে লিখিত সংবিধানে স্বাক্ষর করেননি, তাহলে সেটা হচ্ছে এই একজন ন্যাপের বিরোধী দলের সদস্য যিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, উনি কিন্তু এই হস্তলিখিত সংবিধানে সাইন করেন নাই। ওকে,
সো এটা হচ্ছে সংবিধানের আলোচ্য বিষয়গুলো। ওকে, এবার আমরা চলে আসি সংবিধানের সাংখ্যিক কিছু জিনিস নিয়ে, সাংখ্যিক কিছু বিষয়। সাংখ্যিক বিষয়গুলো কি কি? এটাকে আমি বলি সংখ্যায় সংবিধান। তো সংখ্যায় সংবিধানটা সবাই একটু দেখে নেন, তাহলে আরো কিছু বিষয় হচ্ছে সহজে ক্লিয়ার থাকবে। 1 4 7 7 9 11 17 153, এটা মুখস্থ রাখবেন সবাই। 1 4 7 7 9 11 17 153। একটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, চারটা হচ্ছে মূলনীতি, চারটা হচ্ছে তফসিলি, সাতটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, 9টা হচ্ছে সাংবিধানিক পদ, 11টা হচ্ছে ভাগ বা বিভাগ, 17টা হচ্ছে কি ভাই? সংশোধনী, 153টা হচ্ছে অনুচ্ছেদ। এই যে 17টি সংশোধনী, এর মধ্যে নারীদের নিয়েছে 5টি নারীদের নিয়ে। এই নারীদের নিয়ে 5টা সংশোধনী কি কি? 5 10 14 15 17, 5টা নারীদের নিয়ে। সংসদের বিষয়টা দেখেন, সংবিধান যেদিন কার্যকর হয়েছে ওদিনই কিন্তু গণপরিষদ ভেঙে সংসদ শুরু হয়ে গেছে। কারণ গণপরিষদটা তৈরি করা হয় মূলত সংবিধান তৈরির জন্য। সংবিধান শেষ তৈরি করা, এবার গণপরিষদের কাজ শেষ, সংসদের কাজ শুরু। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন, অনুষ্ঠিত হয় হচ্ছে 7 মার্চ 1973। আর প্রথম সংসদ অধিবেশন বসে 7 এপ্রিল 1973। যার জন্য কিন্তু 2023 সালে এই সংবিধানের প্রথম নির্বাচন এবং প্রথম সংসদ অধিবেশনের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে 2023 সালে। ওকে, সংসদ নিয়ে একটু জানেন। সংসদ হচ্ছে হাউস অফ দ্য নেশন, আপনারা জানেন। এবং সংসদ হচ্ছে 9 তলা বিশিষ্ট একটা ভবন, তারকাকৃতির। আর আমাদের সংসদ ভবন আপনার 1 কক্ষ বিশিষ্ট, ক্লিয়ার? 1 কক্ষ বিশিষ্ট 9 তলা বিশিষ্ট একটা ভবন। 1963 সালে সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেনারেল আইয়ুব খান। যেহেতু পাকিস্তান আমলে করা হয়েছিল, এই জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছে কিন্তু আইয়ুব খান। আর সংসদ ভবনের স্থপতি ডিজাইনার হচ্ছে আমেরিকার স্থপতি লুই আইকান। ওকে, সো সংসদ নিয়ে এইটুক জেনে রাখলেন। আর চলে আসেন গণপরিষদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। গণপরিষদের স্পিকার কিন্তু ছিলেন শাহ আব্দুল হামিদ, আর ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। আর সংসদের আবার স্পিকার হয়ে গেছেন মোহাম্মদুল্লাহ, আর ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ। এই বিষয়গুলো একটু জেনে রাখবেন। আর হচ্ছে গিয়ে গণপরিষদে যিনি সভাপতি ছিলেন, তিনি ছিলেন আব্দুর রশিদ তর্ক বাগিশ, প্রথম সভাপতি। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রী, কিন্তু সংসদের সভাপতি কিন্তু আবার স্পিকার। মনে রাখবেন, সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, সংসদ নেতা হচ্ছে কে? নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, সো যারা যারা ক্লাস করছেন, বুঝছেন এগুলা, তাহলে আমরা এগুলো শেষ করব। আর এর বাদ বাকি যা আছে সংবিধান সংসদ নিয়ে সবাই একটু ক্লাসটা শেয়ার করে রেখে দিন, তাহলে এই বিষয়গুলো তো মনে থাকবে আপনাদের, বুঝছেন? আর ভুলে গেলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। যারা যারা ক্লাস করতেছেন ক্লাসটা একটু শেয়ার করে নেন, ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেন। আর আরেকটা যেটা বলে রাখবো, সেটা হচ্ছে এই যে আমাদের যেই গুচ্ছ নলেজ বই আছে, এই গুচ্ছ নলেজ বইয়ের মধ্যে সংবিধানের যেই সংশোধনীগুলো আছে, যে দেখেন বাংলাদেশের সংবিধান, এখানে বেসিক তথ্য আমি যেগুলো বলছি এগুলো তো আছেই, পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে তফসিল কোনগুলো গুরুত্বপূর্ণ, মৌলিক অধিকার কোনগুলো গুরুত্বপূর্ণ, কিংবা কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন সংশোধনীগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। সো এগুলো পড়বেন এখান থেকে। ডিটেইলস আর আলোচনা করলাম না, কারণ গুচ্ছ নলেজ বইয়ের মধ্যে সব ডিটেইলসে দেওয়া আছে। তো সবাই কি করবেন, গুচ্ছ নলেজ বই থেকে বাকিগুলো পড়ে নেবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পৌরনীতি সুশাসন নিয়ে আর কথা বলবো না, এখন শুরু হবে অর্থনীতি নিয়ে। অর্থনীতি নিয়ে হালকার উপর ঝাপসা আলোচনা হবে। ওকে, এবার চলে যাই আমরা অর্থনীতিতে চলে আসলাম আমরা।
মৌলিক অর্থনীতি সাজেশন, মৌলিক অর্থনীতি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন, বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইতিহাস। এই যে পৌরনীতি সুশাসন, এগুলো নিয়ে ইতিহাস রিলেটেড কিছু বিষয় আছে, যেমন ধরেন দ্বিজাতিতত্ত্ব থিওরি, তারপর ধরেন লাহোর প্রস্তাব, তারপর ধরেন আপনার কি বলে 1935 সালের যে ভারত শাসন আইন ছিল সেটা, তারপর ধরেন আপনার গোল টেবিল বৈঠক, তারপর ধরেন আপনার আরো আছে হচ্ছে 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এগুলো কিন্তু পৌরনীতি সুশাসনের আলোচ্য বিষয়। সো এগুলো একটু কষ্ট করে পড়ে রাখবেন। ওকে, এগুলো পড়ে রাখলে আপনার হচ্ছে পৌরনীতি সুশাসনের থেকে যদি প্রশ্ন আসে, এবং প্রশ্ন তো অবশ্যই আসবে, পৌরনীতি সুশাসন থেকে মিনিমাম 4টা প্রশ্ন পাবেন আপনারা হচ্ছে, 4টা ধরে কনফার্ম একদম। এই 4টা প্রশ্ন আজকের ক্লাস যারা যারা করছেন ইনশাল্লাহ সবাই 100% কমন পাবেন। ওকে, সো ভালো করে পড়তে হবে। এখন চলে আসেন অর্থনীতি, মৌলিক অর্থনীতি। অর্থনীতির সাজেশন নিয়ে কথা বলি। অর্থনীতি বিশাল বড় একটা সাবজেক্ট, এবং অর্থনীতি অনেকেই ভয় পান। তো অর্থনীতি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, অর্থনীতি কিছু বিষয় আছে যেখান থেকে প্রশ্ন আসবেই। যেমন ধরেন বিখ্যাত অর্থনীতিবিদ এবং তাদের উক্তি, যেমন আমি বলছিলাম যে অ্যাডাম স্মিথকে নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর আপনার প্রশ্ন আসে অমর্ত্য সেনকে নিয়ে প্রশ্ন আসে। তো অর্থনীতিবিদদের এবং তাদের উক্তি এগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। বিভিন্ন অর্থনীতিবিদ এবং তাদের উক্তি মুখস্থ করে ফেলবেন। এখান থেকে 1 নম্বর কমন, 1 কমন, এবং 100% কমন, এটা 100%। এরপর চলে আসেন উপযোগ, চাহিদা ও যোগান। এখান থেকে 1 নম্বর কমন পাবেন। এই টপিকগুলো থেকে 1 নম্বর কমন, উপযোগ, চাহিদা এবং যোগান থেকে 1 নম্বর কমন। ক্লিয়ার? এরপর এই যে উৎপাদন, ব্যয়, আয় এবং উৎপাদন, আর জিডিপি, জিএনআই, এনডিপি, এনএনআই, এখান থেকে 1 নম্বর কমন, 1 কমন। আর বাজার ও বাজারের শ্রেণীবিভাগ, বাজার যে এত গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এটা কল্পনার বাইরে। বাজার থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতিটা বছর। সো বাজার থেকে 1 নম্বর কমন আসবে, 1 কমন। আপনারা কি করবেন, আপনারা অর্থনীতি আমাদের গুড সাউন্ডনেস বইটা নিয়ে অর্থনীতির এই যে 5টা টপিক দিলাম, এই 5টা টপিক একদম ভালো করে মুখস্থ করে ফেলবেন, এই টপিক নিয়ে যা যা আছে বইয়ের মধ্যে। তাইলে আপনার অর্থনীতি নিয়ে আর কোনো ভয় নাই। মৌলিক অর্থনীতির মধ্যে গুচ্ছতে প্রশ্ন যদি 16টা বা 15টা মৌলিক আসে, সেখান থেকে দেখা যাবে 5টা দিবে অর্থনীতি থেকে। তো 5টা অর্থনীতি থেকে 3টা 4টা থাকবে পৌরনীতি থেকে, বাকিগুলো সব মিলে দিলে বাকিগুলো থেকে মারবে। সো অর্থনীতির এই টপিকগুলো পড়ে রাখলে আপনি ইনশাল্লাহ 4 নম্বর কমন পাবেনই পাবেন, ঠিক আছে। আর এর বেশি আসলে তো হইলই। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা কি করবো, আমরা একটু বেসরকারি সংস্থা সম্পর্কে দেখে রাখি। গত বছর 2022-23 কিন্তু কি আসছে ভাই, 22-23 আপনার বার্ড থেকে প্রশ্ন আসছে। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বার্ড থেকে প্রশ্ন আসছে। যে বার্ডের প্রতিষ্ঠাতা কে, আখতার হামিদ খান, বার্ড থেকে প্রশ্ন দিছে। এইরকম বেসরকারি সংস্থা থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। তো আপনারা কি বলবেন, আপনারা পড়ে রাখবেন ব্র্যাক ভালো করে পড়ে রাখবেন। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কর্পোরেশন, ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় এনজিও বর্তমানে, এবং যেই এনজিওতে 80,000 কর্মী নিয়োজিত। এই ব্র্যাক কিন্তু প্রতিষ্ঠা ছিল কত সালে ভাই, 1972 সালে। এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। তো এই ব্র্যাকটা পড়ে রাখবেন। আর একটা বলবেন গ্রামীণ ব্যাংক পড়তে পারেন। গ্রামীণ ব্যাংক কিন্তু 1976 সালে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের হাটহাজারী জোবরা গ্রামে। আর এই গ্রামীণ ব্যাংকই আবার 1982 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল টাঙ্গাইলে। সো গ্রামীণ ব্যাংকটা পড়ে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক। এবং এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের জন্য। এই যে বেসরকারি সংস্থাগুলো আছে, গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থা যেগুলো আছে বাংলাদেশের মধ্যে কাজ করে, এগুলো হচ্ছে পড়ে ফেলবেন। এখান থেকে প্রশ্ন হবে, যেহেতু গতবার বার্ড থেকে আসছে, এবার ব্র্যাক থেকে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এগুলো অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আছে অর্থনীতির মধ্যে, সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং থেকে প্রশ্ন আসে। মুদ্রা ও ব্যাংকিং এর মধ্যে কিছু টার্মস আছে, যেমন ধরেন মূল্যস্ফীতি, ঠিক আছে, অভিভাবক ব্যাংক, এরকম প্রশ্ন আসে। আর একটা যেটা আসে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। যেমন বাংলাদেশের মুদ্রা, এই মুদ্রার বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম কি, বিহিত মুদ্রার প্রচলন। তো এরকম প্রশ্ন, বিহিত মুদ্রার প্রচলন করেন কে, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। সো মুদ্রা বাজার থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং মুদ্রা বাজারের অভিভাবক কিন্তু বাংলাদেশ ব্যাংক, মনে রাখবেন এটা। ওকে,
তো এই যে মুদ্রা, মুদ্রা হচ্ছে আপনার কয় ধরনের? বাংলাদেশের মুদ্রা হচ্ছে 10টা, টোটাল মুদ্রা 10টা। এর মধ্যে আপনার সরকারি মুদ্রা হচ্ছে 3টা, 1, 2, 5, এই 3 হচ্ছে সরকারি মুদ্রা। আর ব্যাংকের মুদ্রা হচ্ছে 7টি, 10, 20, 50, 100, 200, 500, 1000। এগুলো হচ্ছে কি, কার মুদ্রা? ব্যাংকের মুদ্রা। এবং এই যে ব্যাংকের যে নোট, এই ব্যাংকের নোটগুলো কিন্তু সাইন করেন কে? ব্যাংক গভর্নর যিনি থাকেন, ঠিক আছে? ব্যাংক গভর্নর হচ্ছে আপনার ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে যে নোট থাকে সেই নোটগুলোতে আপনার হচ্ছে কি করে? সাইন করে। আর এই যে 1, 2, 5 সরকারি নোট, এই সরকারি নোটের মধ্যে আপনার সাইন করবে কে? সরকারি নোটের মধ্যে সাইন করবে অর্থ সচিব। ক্লিয়ার? আর ব্যাংকিং একটু কষ্ট করে জানবেন। ব্যাংকিং বাংলাদেশে বর্তমানে তফসিলিভুক্ত ব্যাংক আছে 61টা। তফসিলিভুক্ত ব্যাংক কোনগুলো? যারা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন মেনে চলে তারা হচ্ছে তফসিলিভুক্ত ব্যাংক। 100টা ব্যাংক আছে, এর মধ্যে সরকারি হচ্ছে 6টা। সরকারি ব্যাংক হচ্ছে 6টা। 6টা কি কি ভাই? 6টা হচ্ছে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, BDBL, আর হচ্ছে বেসিক ব্যাংক। এই বেসিক ব্যাংক নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলতেছে। আপনারা যারা নিউজ দেখেন রেগুলার তারা দেখবেন যে বেসিক ব্যাংকে বেসরকারি একটা ব্যাংক সিটি ব্যাংকের সাথে মিলাই দিতে চাইতেছে, ঠিক আছে? কিন্তু ওরা চাইতেছে যে আমরা বেসিক ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক সরকারি নিয়মে চলতে চায়। ওরা যে মানে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো বেসরকারি ব্যাংক, আবার বাণিজ্যিক ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে? আর আরেকটা আছে বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক আছে 3টা। বিশেষায়িত ব্যাংক কয়টা ভাই? 3টি। এই 3টির একটা হচ্ছে BKB, বাংলাদেশ কৃষি ব্যাংক, PKB, প্রবাসী কল্যাণ ব্যাংক, আর হচ্ছে RKUB, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই 3টা হচ্ছে কি? এই 3টা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ওকে, তো এই হচ্ছে ব্যাংকের হিসাব। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক, যেটা বর্তমানে এবি ব্যাংক নামে চলে আর কি। আগে ছিল আরব বাংলাদেশ ব্যাংক, 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সর্বশেষ ব্যাংক হয়েছে 2021 সালে আপনার সিটিজেন ব্যাংক, 61তম তফসিলি ব্যাংক। আর বর্তমানে কিন্তু 2টা ডিজিটাল ব্যাংক আছে, একটা হচ্ছে নগদ ব্যাংক আর একটা হচ্ছে কোরির ডিজিটাল ব্যাংক। এদের হচ্ছে ডিজিটাল ব্যাংক। ওকে, তো ব্যাংক এবং মুদ্রা নিয়ে এই বিষয়গুলো যেগুলো আছে, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে জানতে হবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজসমূহ নিয়ে পড়তে হবে। সেগুলো ক্লাসের পড়ে দিচ্ছি না, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। কেন্দ্রীয় ব্যাংককে অভিভাবক ব্যাংক বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বিহিত মুদ্রার প্রচলন করেন, কেন্দ্রীয় ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, আরও যে কাজগুলো রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের, সকল ব্যাংকের ব্যাংকও কিন্তু বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। সো এই বিষয়গুলো পড়ে ফেলবেন। ক্লিয়ার? মোটামুটি এই হচ্ছে গিয়ে অর্থনীতির আর পৌরনীতি থেকে আলোচনা। তবে আমি যেটা বলবো যে আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপর যদি বুঝে শুনে আমল করেন সবাই, তাহলে অর্থনীতি এবং পৌরনীতিতে মোটামুটি 7 নম্বর কমন পাবেন। 7 নম্বর কমন আজকের ক্লাস থেকে, এবং এটা হচ্ছে ইনশাল্লাহ। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা সবাই হচ্ছে শেয়ার দিয়ে ফেলবেন, সবাই শেয়ার দিয়ে রেখে দিবেন নিজের টাইমলাইনে। এবং যারা ক্লাসটা করেননি পরবর্তীতে করে নেবেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? সো এই ছিল মোটামুটি ক্লাস। আপনারা যারা ক্লাস করতেছেন বা করেছেন, কি অবস্থা বা কেমন মনে হলো, আর কারো কোনো সমস্যা থাকলে সেটা হচ্ছে কমেন্টে বলতে পারেন। কারো কোনো সমস্যা হলে বা কারো কোনো প্রয়োজন চাহিদা থাকলে ক্লাসের কমেন্ট বক্সে বলতে পারেন। আমরা ক্লাসটা শেষ করে দিব। একটা কথাই বলবো যে যেহেতু আর মাত্র হাতে ধরা আপনাদের কয়দিন আছে, আপনাদের হচ্ছে মোটামুটি 17 দিন আছে, আর 17 দিন। তো জীবনের এই 17টা দিন সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতিতে ব্যবহার করেন, সবচেয়ে উৎকৃষ্ট। এই 17টা দিনে আপনারা হচ্ছে ঘুম ত্যাগ করেন, আড্ডাবাজি ত্যাগ করেন, কোনো মজা করার আগ্রহ থাকলে, সময় নষ্ট করার মতো জিনিসপত্র করার আগ্রহ থাকলে সেগুলো হচ্ছে ত্যাগ করেন। 17 দিন আপনার জীবনে দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে? এই তো সেদিন বছর শুরু হলো, আজকে বছরের হচ্ছে কি একদম মাঝামাঝি সময় আমরা চলে আসছি।
ঈদ হয়ে গেছে। দেখেন ঈদের আগে রোজার সময় কিন্তু আমরা চিন্তা করছি যে রোজা শেষ হবে, ঈদ হবে, শেষ হয়ে গেছে। 17 দিন যে কেমনে চলে যাবে চোখের পলকে আপনারা জানবেনও না। তো এই 17 দিন যদি আপনারা একটু কষ্ট করতে পারেন, হয়তো এই 17 দিনের বদৌলতে আপনারা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করতে পারেন আপনার জন্য। সো এই 17টা দিন আপনার জীবনের বিসর্জন হোক, আপনার জীবনের ত্যাগের মধ্যে থাকুক। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আনন্দ উল্লাস করব, যেদিন আমরা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি করে আসন নিশ্চিত করবো, একজন করে পাবলিকিয়ান হব, এবং সেইটাই আপনার আপাতত ধ্যান জ্ঞান চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। ক্লিয়ার? সো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসপেক্ট সিরিজের গুচ্ছ নলেজ মানবিক ফ্রি কোর্স 3.0 এর আজকের সাধারণ জ্ঞান ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস হবে আগামী সপ্তাহের বুধবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।